মাত্র ৫ বছরের এই মেয়েটা ফাঁসির সাজা পাওয়া বাবাকে বাঁচাতে নিজেই জেলে চলে যায়। আর শুধু তাই না, বাবাকে বাঁচাতে একসময় সে হয়ে যায় এই শহরের সবচেয়ে বড় নামকরা উকিল। কিন্তু একটা বাচ্চা মেয়েকে ধর্ষণের কারণে ফাঁসি হওয়া বাবাকে বাঁচাতে মেয়েটা কেন এত কিছু করবে, আর সেটাই জানবো আমাদের আজকের পুরো গল্পে। তো গল্পের শুরুতেই আমরা ইয়াংসু নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একজন ইন্সপেক্টরের সাথে কোনো একটা কেসের ব্যাপারে কথা বলছে। তো ইন্সপেক্টর তাকে জানিয়ে দেয় যে এই কেসটা জেতা খুব একটা সহজ হবে না। এটা বলেই সে ইয়াংসুর হাতে কিছু পুরনো ফাইল তুলে দেয়। তো ইয়াংসু তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বের হয়ে এক জ্যোতিষীর কাছে যায়। আর এরপরেই তারা একটি চার্চের ফাদারের কাছে যায়। ফাদার ইয়াংসুকে দেখে বেশ খুশি হয়। তো সেখান থেকে ইয়াংসু কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। পরদিন সবাই মিলে কোর্টে গেলে ইয়াংসু জানায় যে সে একটা পুরনো কেস আবার লড়তে চায়, কিন্তু প্রতিপক্ষের উকিল বলে কেসটি অনেক আগেই ক্লোজ হয়ে গেছে এবং দোষী অনেকেই শাস্তি পেয়েছে। তখন ইয়াংসু বলে প্রমাণের ভেতরে ভুল রয়েছে। তখন প্রতিপক্ষের উকিল বলে এই কেসের রায় অনেক আগেই হয়ে গেছে, আর আদালতে প্রমাণিত হয়েছে যে ওই ছোট মেয়েটাকে খুন করার দায় আসামিরই, তাই সে আর কিছু বলতে চায় না। কিন্তু ইয়াংসু শান্তভাবে জানায় আদালত যে রায়টা দিয়েছিল সেটা সঠিক ছিল না। এতে উকিলটা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানো যে ওই লোকটা খুনি নয়? জবাবে ইয়াংসু বলে, আমি তাকে সবচেয়ে ভালো জানি, এই ঘটনার পুরোটা আমার চেয়ে বেশি আর কেউই জানে না। তারপর সে বিচারকের সামনে পুরো কাহিনীটা বলতে শুরু করে, একজন মানসিক প্রতিবন্ধী বাবা ইয়াং আর তার ছোট আদরে মেয়ে ইচ্ছুকে নিয়ে। ইয়াং মার্কেটের পার্কিং লটে খুব সামান্য বেতনে কাজ করত, কিন্তু তাদের ছোট সংসারে সুখের কোনো অভাব ছিল না। আর বাবা মেয়ের ছোট্ট পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না। ইচ্ছুনের খুব পছন্দ ছিল সেলার মুন ব্র্যান্ডের একটা ব্যাগ, আর গরিব হলেও ইয়াং প্রতিদিন সামান্য করে টাকা জমাতো শুধু তার মেয়েকে সেই ব্যাগটা কিনে দেওয়ার জন্য। বাবা মেয়ে প্রতিদিনই সেই দোকানের সামনে দাঁড়িয়ে ব্যাগটাকে দেখত আর ভাবতো শেষ ব্যাগটা যেন বিক্রি না হয়ে যায়, কারণ ওরা অনেকদিন ধরে শুধু এই ব্যাগটার জন্যই টাকা জমাচ্ছিল। কিন্তু গরিব মানুষের ভাগ্য যেমন হয়, একদিন সত্যিই শেষ ব্যাগটা বিক্রি হয়ে যায়। শহরের পুলিশ কমিশনার তার মেয়ের জন্য ব্যাগটা কিনে ফেললে ইয়াং আর ইচ্ছু হতাশ হয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। ইয়াং পুলিশ অফিসারকে অনেক অনুরোধ করতে থাকে যেন ব্যাগটা না কেনে, কিন্তু সে যেহেতু মানসিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিল, তার অনুরোধ করার ভঙ্গিটাও ঠিকঠাক ছিল না। এতে কমিশনার রেগে গিয়ে তাকে মারধর করে দোকান থেকে বের করে দেয়। রাতে ইয়াং ইচ্ছুকে আশ্বস্ত করে বলে, দেখো ওই ব্যাগটা আমি ঠিকই তোমাকে কিনে দেব। এর কিছুদিন পর ইয়াং প্রতিদিনের মতো পার্কিং লটে কাজে যায়, আর সেখানে পুলিশ কমিশনারের সেই ছোট্ট মেয়েটা আসে। সে ইয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি সেই ব্যাগটা কিনতে পেরেছ? ইয়াং তখন লজ্জা পেয়ে মাথা নাড়ে, মানে সে এখনো কিনতে পারেনি। তখন মেয়েটা বলে, অন্য একটা দোকানে একই ব্যাগ পাওয়া যাচ্ছে, তুমি আমার পিছনে আসো, আমি তোমাকে সেই দোকানটা দেখিয়ে দিচ্ছি। সহজ সরল ইয়াং তার কথা মতো পেছন পেছন হাঁটতে থাকে, কিন্তু যাওয়ার মাঝপথে হঠাৎই সেই বাচ্চা মেয়েটা এক দুর্ঘটনায় মারা যায়, আর তার পাশে একটা ইট গড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। ইয়াং তখন মেয়েটার প্যান্ট একটু ঢিলা করে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিচ্ছিল, যা দূর থেকে দেখে মনে হচ্ছিল ইয়াং হয়তো বাচ্চা মেয়েটার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। আর ঠিক সেই মুহূর্তে রাস্তা দিয়ে যাওয়া এক মহিলা দৃশ্যটা দেখে ফেলে। ইয়াং তার কাছে সাহায্য চাইলে সে সাহায্য না করে উল্টো লোকজন ডেকে আনে, আর তারা এসে পুলিশ ডাকে। পুলিশ এসে ইয়াংকে শিশু নির্যাতন ও খুনের অভিযোগে গ্রেফতার করে। থানায় নেওয়ার পরও ইয়াং বুঝতেই পারে না তাকে কেন ধরা হয়েছে। সে বারবার বাড়ি যেতে চায়, কারণ তার ছোট্ট মেয়ে একা বাড়িতে তার জন্য অপেক্ষা করছে। ইয়াংয়ের এমন আচরণ দেখে পুলিশরা তাকে আরও রাগে পিটাতে থাকে। অন্যদিকে কমিশনারের মেয়ে খুন হওয়ায় থানার বাইরে মিডিয়া কর্মী ভিড় করে, আর পুরো পরিস্থিতি দেখে ইয়াং ভয় আর বিভ্রান্তিতে একদম ভেঙে পড়ে। এরপর দেখা যায় ছোট্ট ইচ্ছু এখন তার বাবার ফেরার অপেক্ষায় বাড়িতে বসে আছে। ইয়াং না ফিরলে পরের দিন সে একাই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় যেতে যেতে দূর থেকেই সে দেখতে পায় পুলিশ পাহারা দিয়ে তার বাবাকে সেই ক্রাইম স্পটে আনা হয়েছে, যেখানে কমিশনারের মেয়েটা মারা গিয়েছিল। পুলিশ ইয়াংকে জিজ্ঞাসা করে এখানে সে কি করছিল, কিন্তু মানসিক প্রতিবন্ধী ইয়াং সবাইকে সেই ঘটনাটা এমনভাবে দেখাতে থাকে যেন মনে হয় সে নিজেই ওই মেয়েটার সাথে উল্টাপাল্টা কিছু করে তাকে মেরে ফেলেছে। কিন্তু এতেই পুলিশ নিশ্চিত হয়ে যায় যে ইয়াং শিশুটাকে রেপ করার চেষ্টা করেছিল, তারপর খুন করেছে। এরপর পুলিশদের সামনে থাকা ইচ্ছুর চোখের সামনেই ইয়াংকে টেনে হিঁচড়ে আবার থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রতিবন্ধী ইয়াং এখনো বুঝতেই পারে না কেন তাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে, কেন তাকে অপরাধী ভাবা হচ্ছে। তো থানায় গিয়ে ইয়াং প্রথমেই তার মেয়ের কাছে কল করতে চায়, কিন্তু তার বিরুদ্ধে এত বড় অভিযোগ থাকায় পুলিশ সুপারও তাকে কল করতে না দিয়ে উল্টো মারধর শুরু করে। এরপর তাকে পাঠানো হয় জেলের সেল নম্বর 7-এ, যেখানে আগেই 5 জন আসামি ছিল। জেলের অন্য কয়েদিরা যখন জানতে পারে যে ইয়াং একটা ছোট্ট মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে, তখন তারাও তাকে নির্মমভাবে মারে।
অন্যদিকে ছোট্ট ইচ্ছু বাবার জন্য একটা চিঠি লিখে দরজায় লাগিয়ে রেখে যায়, আর তারপর বাধ্য হয়ে সে একটা শিশু আশ্রয় কেন্দ্রে চলে যায়, কারণ তার কোনো ধারণাই নেই যে তার বাবা আদৌ কখনো ফিরে আসবে কিনা। অন্যদিকে জেলের এক অদ্ভুত কিন্তু বাস্তব চিত্র দেখানো হয়। গার্ডদের চোখ ফাঁকি দিয়ে ফুটবলের ভেতর লিস্ট ঢুকিয়ে বাইরে পাঠানো হতো, আবার সেই লিস্ট অনুযায়ী নানা জিনিস ফুটবলের ভেতরে লুকিয়ে ভেতরে আনা হতো, আর এগুলো কয়েদদের কাছে বেশ দামে বিক্রি করা হতো। কিন্তু একদিন ইয়াংকে নিয়ে সবার দৃষ্টিভঙ্গি পুরো পাল্টে যায়। একটা গ্যাং ফাইটে ইয়াং নিজের জীবন বাজি রেখে জেলেরই এক বসকে বাঁচিয়ে ফেলে, আর এতে সে নিজে গুরুতর আহত হয়। বস এতটাই কৃতজ্ঞ হয় যে সে ইয়াংকে জিজ্ঞাসা করে, আমি তোমার জন্য কি করতে পারি? ইয়াং একটাই কথা বলে, আমি আমার মেয়ে ইচ্ছুকে দেখতে চাই। তারপর সেই বস তার গানের দলের লোকজনকে নিয়ে ইচ্ছুকে জেলের ভেতরে নিয়ে আসে। যদিও অন্য কয়েদিরা প্রথমে ব্যাপারটা ভালোভাবে নেয় না, কিন্তু ছোট্ট ইচ্ছুর মায়াবী আচরণ আর বাবা মেয়ের এমন হৃদয় নিংড়ানো ভালোবাসা দেখে তাদের মন নরম হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, সময় মতো ইচ্ছুকে বাইরে ফেরত পাঠাতে না পারায় গানের দলের লোকজন ইচ্ছুকে ছাড়াই পালিয়ে যায়, আর ইচ্ছু আবার ফিরে আসে সেল নম্বর 7-এ। অন্য কয়েদিরা খুব ভয় পাচ্ছিল, কারণ এটার জন্য তাদের বড় ধরনের শাস্তি হতে পারত। কিন্তু ইচ্ছু আস্তে আস্তে অল্প সময়ে সেখানে থাকা সবার মন জয় করে নেয়, আর সে সেই সেল নম্বর 7-এ সবার সাথে থেকে যায়। পরদিন টহল পুলিশ যখন ছোট্ট বাচ্চার গলার আওয়াজ শুনতে পায়, তখন দ্রুত সেল নম্বর 7-এর দিকে আসে। কিন্তু কয়েদিরা কোনোভাবে ওই দিন ইচ্ছুকে জেলের গার্ডদের হাত থেকে বাঁচিয়ে নেয়। তো যাই হোক, সেখানে থাকা সবাই তখন মরিয়া হয়ে ইচ্ছুকে জেল থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু সেদিন ভাগ্যটা একদমই ইয়াংদের পক্ষে ছিল না, কারণ আগের দিনের যে গানের দল এসেছিল আজ তারা আসেনি, তাই ইচ্ছুকে বের করে দেওয়ার সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায়। অন্যদিকে জেল প্রধান গেটের ক্যামেরার আগের দিনের ফুটেজগুলো মনোযোগ দিয়ে দেখছিল, আর তখন তার চোখে পড়ে অনুষ্ঠানের শুরুতে একটা ছোট্ট মেয়ে ছিল, কিন্তু শেষে তাকে আর কোথাও দেখা যায়নি। এখানেই তার সন্দেহ জাগে। সে পুরো জেলের ভেতর খোঁজাখুঁজি শুরু করে, আর কিছুক্ষণ পরেই ইচ্ছুকে তারা খুঁজে পায়। এরপর ইচ্ছুকে শিশু আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, আর ইয়াংকে এই ঘটনার জন্য ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়, আর তাকে প্রচণ্ড মারধর করা হয়। এরপর তার হাত পা বেঁধে স্পেশাল সেলে আটকে রাখা হয়। তো এর কিছুদিন পর জেলের এক কয়েদি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের রুমে আগুন লাগিয়ে দেয়, আর নিজেই সেই আগুনের ভেতর আটকা পড়ে যায়। জেল প্রধান তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু সে নিজেও আগুনের মধ্যে আটকে যায়। তখন ইয়াং নিজের জীবন বাঁচিয়ে রেখে দুজনকে আগুন থেকে বের করে আনে, আর হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারদের অনুরোধ করতে থাকে জেল প্রধানকে যেন বাঁচানো হয়। তো জ্ঞান ফেরার পর জেল প্রধান যখন জানতে পারে ইয়াং তাকে আগুন থেকে বাঁচিয়েছে, প্রথমবারের মতো তার মনে ইয়াংয়ের অপরাধী হওয়া নিয়ে সন্দেহ তৈরি হয়। সব মিলিয়ে জেল প্রধান ব্যক্তিগতভাবে ইয়াংয়ের কেসটা আবার নতুন করে তদন্ত শুরু করে। অন্যদিকে ইচ্ছুর স্কুল শিক্ষিকা মিস লি জানতে চায় কেন ইচ্ছু নিয়মিত স্কুলে আসে না, আর তখন ইচ্ছু তাকে সঙ্গে নিয়ে জেলখানায় যায় বাবার সাথে দেখা করার জন্য। প্রথম দেখাতেই মিস লি বুঝে যায় ইচ্ছুর বাবা কোনো অপরাধী নয়, বরং সে মানসিকভাবে প্রতিবন্ধী এবং নিজের মেয়েকে সে ভীষণ ভালোবাসে। এমন একজন মানুষ তার মেয়ের বয়সী আরেকটা মেয়ের সাথে খারাপ কিছু করবে, এটা তার কোনোভাবেই বিশ্বাস হয় না। জেল প্রধানও সেখানে উপস্থিত ছিল, আর সে নিজের চোখে এসব দেখেই নিশ্চিত হয়ে যায় যে ইয়াং কোনোভাবেই অপরাধী হতে পারে না। অন্যদিকে বাবাকে ছাড়া ছোট্ট ইচ্ছু দিন দিন ভেঙে পড়ছিল, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর শুনে জেল প্রধান ইচ্ছুর সাথে দেখা করতে যায়, আর তখনই সেই ছোট্ট বাচ্চা মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, আঙ্কেল, আমাকে গ্রেফতার করুন, তাহলে আমি আমার বাবার সাথে থাকতে পারবো। আমার বাবা ছাড়া আমার পৃথিবীতে আর কেউই নেই। আমাকে যদি ধরে নিয়ে যান তাহলে বাবার কাছে একটু ঘুমোতে পারবো। এই কথা শুনে জেল প্রধানের চোখে পানি চলে আসে। সে পুরো বিষয়টা বুঝে যায় এবং ছোট্ট মেয়েটার প্রতি তার মন নরম হয়ে যায়। এরপর সে জেলে ফিরে এসে বিশেষ ব্যবস্থার মাধ্যমে বাবা মেয়ের নিয়মিত দেখা করার একটা ব্যবস্থা করে দেয়। ধীরে ধীরে কিছুদিন কেটে যায়। ইয়াং তখন জেল প্রধানের রুমে কাজ করছিল। ঠিক তখনই জেল প্রধান সেখানে এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন কমিশনারের মেয়েকে খুন করতে গেলে? ইয়াং যে উত্তর দেয় সেটা শুনে জেল প্রধানের মুখের ভাব দেখে বোঝা যায় ইয়াং এমন কিছু বলেছিল যা তাকে পুরোপুরি অবাক করে দিয়েছে। যাই হোক, ইয়াং আর তার মেয়ের জেলের ভেতরে এভাবে দেখা করার কারণে সেল নাম্বার 7-এর আর একজন কয়েদি তার সদ্য জন্ম নেওয়া সন্তানকে একবার দেখার জন্য বসের কাছে অনুরোধ করে। বস সরাসরি বলে দেয় ওটা করতে হলে তাকে ইয়াংয়ের মতো মৃত্যুদণ্ডের আসামি হতে হবে। এদিকে জেল প্রধান আরও গভীরভাবে ইয়াংয়ের কেসটা তদন্ত করতে থাকে এবং তখনই সে জানতে পারে ইয়াং যে জবানবন্দি দিয়েছিল সেটা আসলে পুলিশের সাজানো মিথ্যা, কারণ মানসিকভাবে প্রতিবন্ধী ইয়াংয়ের পক্ষে এত নিখুঁত আর বড় জবানবন্দি দেওয়া সম্ভব নয়। তখন জেল প্রধান নিশ্চিত হয় যে ইয়াংকে ফাঁসানো হয়েছে। অসহায় বাবা মেয়ের প্রতি তার মনে গভীর সহানুভূতি তৈরি হয় এবং সে নিজেই মাঝে মাঝে ইচ্ছুকে নিয়ে ইয়াংয়ের সঙ্গে দেখা করতে আসে। অন্যদিকে জেলের অন্যান্য কয়েদিদের সাথেও ইচ্ছুর এক অদ্ভুত মায়ের সম্পর্ক তৈরি হয়।
ইচ্ছু যেন এখন ওদের চোখের মণি, ওদের সবার ভালো থাকার একমাত্র কারণ। ছোট্ট মেয়েটা জেলের ভিতরে সবাইকে পড়াতে শুরু করে, যারা লিখতে পারতো না তাদেরকে লেখাও শেখাতো। এদিকে যে কয়েদিটা নিজের সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মুখ দেখার জন্য কাতর ছিল, সে এইসব দেখে অনেক ভেঙে পড়ছিল। তাই একদিন ইচ্ছু স্কুল থেকে বন্ধুর ফোন ধার করে চুপি চুপি সেই কয়েদির হাতে দেয়, যাতে সে নিজের বাচ্চার শব্দ শুনতে পায়। মোবাইলের অপর পাশ থেকে সে নিজের বাচ্চার শব্দ শুনতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। এভাবে ছোট্ট ইচ্ছু জেলের সবার প্রিয় মানুষ হয়ে ওঠে। আর এখন সবাই ইচ্ছু আর তার বাবাকে অনেক ভালোবাসে। ইয়াংয়ের আচরণ দেখে জেলের সবাই ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে যে সে কোনোভাবেই সেই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে না। তাই সেদিন আসলে কি হয়েছিল সেটা জানতে তারা ইয়াংকে প্রশ্ন করে। ইয়াং তাদের জানায় ঘটনাটা ঘটেছিল এক প্রচণ্ড ঠান্ডার দিনে। তখন তাপমাত্রা ছিল -18°C। ঠান্ডার কারণে রাস্তায় থাকা পানি বরফে পরিণত হয়ে গিয়েছিল আর পড়ে যায়। আর সে যেহেতু কিছুটা পেছনে ছিল, তাই দূর থেকেই ঠিক শুনতে পায় যে কমিশনারের মেয়েও সামনে পড়ে গিয়েছে। তবে মেয়েটা পড়ার পরে সেখানে ইয়াং আরও একটা শব্দ শুনতে পায়। আসলে মেয়েটা পড়ে যাওয়ার সময় পাশেই কিছু একটা ধরতে চেয়েছিল, আর এতে তখনই পাশে থাকা একটা ইট গড়িয়ে সোজা তার কপালের উপরে পড়ে। তখন জেলের বস ইয়াংকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি ওই বাচ্চা মেয়েটার প্যান্ট কেন খুলেছিলে? ইয়াং ব্যাখ্যা করে যে তার কাজের জায়গায় সেফটি ইনস্ট্রাকশনে শেখানো হয় কেউ অজ্ঞান হয়ে গেলে তার জামাকাপড় ঢিলা করে দিতে হয় যাতে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। তাই সে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছিল, খারাপ কিছু করার জন্য নয়। এই কথা শুনে সবাই পরিষ্কার বুঝতে পারে যে ইয়াং আসলে নির্দোষ। তাকে কোনো সাজা দেওয়া হয়নি, শুধু কেস চলা পর্যন্ত জেলে রাখা হয়েছিল। এখন তার মামলা আদালতে চলছে, আর কয়েদিরা মিলে তাকে শেখাচ্ছিল আদালতে কী ধরনের প্রশ্ন করা হতে পারে এবং কিভাবে সেগুলোর সঠিক উত্তর দিতে হবে। অন্যদিকে দেখা যায় জেল প্রধান কমিশনারের কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে, কিন্তু কমিশনার কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে কোনোভাবেই চায় না ইয়াং মুক্তি পাক, বরং ইয়াংয়ের প্রতি তার রাগ আরও বেড়ে যায়। তখন জেল প্রধান বুঝে যায় এখানে আর কিছু বলেও লাভ নেই। এরপর যেদিন ইয়াংকে আদালতে তোলা হবে সেদিন সে ইয়াংকে বুঝিয়ে দেয় তাকে কী কী প্রশ্ন করা হবে এবং কিভাবে সেগুলোর সঠিক জবাব দিতে হবে। আদালতে নেওয়ার পর ইয়াংয়ের পক্ষের উকিলই তাকে বলে কমিশনার যা বলেছে ঠিক সেটাই মেনে নিতে, কারণ কমিশনার খুব ক্ষমতাধর মানুষ। আর উকিলের আচরণ দেখেই বোঝা যায় সে নামেই ইয়াংয়ের উকিল, কিন্তু কাজ করছে কমিশনারের পক্ষেই। ঠিক তখনই কমিশনার নিজে আদালতে এসে ইয়াংকে পেছনে নিয়ে মারধর করে আর হুমকি দেয় যদি সে সব স্বীকার না করে তাহলে তার ছোট্ট মেয়ে ইচ্ছুকে মেরে ফেলা হবে। ভয়ে অসহায় ইয়াং আদালতের সব মিথ্যা অভিযোগ নিজের ওপর নিয়ে নেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। জেল প্রধান উঠে দাঁড়িয়ে আদালতকে বোঝাতে চেষ্টা করে যে ইয়াংয়ের মানসিক সমস্যা আছে, তাকে আরও সময় দেওয়া উচিত। কিন্তু কোর্ট তার কথা না শুনে সরাসরি মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। ইয়াং সবার কাছে ক্ষমা চায় আর বলে সে সবকিছুই স্বীকার করেছে। আর দূর থেকে দাঁড়িয়ে ইচ্ছুক কান্নায় ভেঙে পড়ে। যারা ইয়াংয়ের পক্ষে ছিল তারা সহজেই বুঝে যায় যে ইয়াং কেন এমনটা করেছে। তো এরপর দেখা যায় ইয়াংয়ের সাথে দেখা করতে ছোট্ট ইচ্ছু এসেছে। সে তার বাবাকে জড়িয়ে ধরে বলে সে জানে তার বাবা কোনো খারাপ কাজ করতেই পারে না। ইচ্ছু তার বাবাকে পরীক্ষার খাতাটা দেখায় যেখানে সে 100-তে 100 পেয়েছে আর বলে সে পিয়ানো শিখছে। আসলে সেই জেলারই ইচ্ছুকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিজের মেয়ের মতোই লালন পালন করছিল, যাতে ইচ্ছু একা একা আর অসহায় না থাকে। তো যাই হোক, এরপর আবারও আদালতের দৃশ্য দেখানো হয়। এই মেয়ে উকিলটা মূলত এতক্ষণ সবাইকে সেই শুরু থেকেই ইয়াংয়ের কাহিনী বলছিল। তো তার কথা শুনেই এই কেসটা আবারও রিওপেন করার অনুমতি দেওয়া হয়। তারপর সেই সময় সেল নাম্বার সাথে থাকা সব কয়েদিকে কোর্টে আনা হয় তাদের জবানবন্দি শোনার জন্য। তখন বিপরীত পক্ষের উকিল বিচারকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলে, এরা সবাই অপরাধী, তাহলে তাদের সাক্ষ্য আসলে কতটা গ্রহণযোগ্য? তখন সেলের সেই বস উকিলটাকে উদ্দেশ্য করে বলে, আইনের কোথাও কিন্তু লেখা নেই যে যারা একবার জেল খাটে তারা সত্য বলতে ভুলে যায়। কথাটা খুবই সাধারণ, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে অনেক গভীর সত্য। কারণ অপরাধী মানুষগুলো সারা জীবন সাজা খাটলেও আমাদের সমাজে সবসময় ঘৃণার চোখেই দেখা হয়, অথচ আমাদের উচিত অপরাধকে ঘৃণা করা, অপরাধীকে নয়। তো যাই হোক, এরপর জেল প্রধানকে সাক্ষী হিসেবে আনা হয়। তখন সে বলতে শুরু করে যখন সে পুরো কেসটা নতুন করে তদন্ত করে এবং যখন সে কমিশনারের কাছে যায় তখন পুলিশ কমিশনার তার পুরো তদন্তটাই বাতিল করে দেয়। আর তাছাড়া আমি তখন তার চোখে মুখে প্রবল ঘৃণা আর প্রতিশোধের এমন আগুন দেখেছিলাম যার বলি হয়েছে এই নিরীহ মানুষটা। জেলখানায় থাকা সবাই তখন ইয়াংকে মুক্তি দেওয়ার জন্য সাদা কাগজে সাইন করছিল, যাতে সেই কাগজগুলো আদালতে প্রমাণ হিসেবে দেখানো যায়। জেল প্রধান সেগুলো নিয়ে ইয়াংয়ের উকিলকে দিলে উকিল তুচ্ছতাচ্ছিল্য করে বলে এগুলো কোনো কাজে লাগবে না, কারণ যেদিন ফাইনাল রায়ের কথা ছিল
সেদিন পুলিশ কমিশনার অবৈধভাবে ইয়াংকে নিজের ঘরে নিয়ে প্রচণ্ড মারধর করে এবং হুমকি দেয় যদি সে অপরাধ স্বীকার না করে তাহলে তার ছোট্ট মেয়ে ইচ্ছুকে মেরে ফেলা হবে। ভয় পেয়ে হতভাগা ইয়াং আদালতে গিয়ে বন্ধুদের শেখানো কথাগুলো না বলে সবকিছু নিজের উপর নিয়ে নেয়, আর সেই কারণেই আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। এত কিছু দেখে ইয়াংয়ের উকিলও চুপ করে বসে থাকে। তখন সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে উকিলটাও কমিশনারেরই মানুষ। বেচারা ইয়াংয়ের উপর এমন অবিচার দেখে জেল প্রধান সহ সবাই রাগে ফেটে পড়ে, কিন্তু কিচ্ছু করার ছিল না। জেল প্রধান আবার বলতে শুরু করে যে সে ইচ্ছুকে দত্তক নিয়েছিল আর প্রতিদিনই তাকে সঙ্গে করে জেলে এনে ইয়াংয়ের সাথে দেখা করাতো। দত্তক নেওয়ার সময় ইচ্ছুর নতুন নাম রাখা হয় ইয়াংসো। কিন্তু জেলের ভেতর বাবা আর মেয়ের এই সরল আর গভীর ভালোবাসা আগের মতো সবার মুখে আর হাসি ফোটায় না, বরং তাদের দেখলে সবাই নিজেদের চোখের পানি চেপে রাখতে পারতো না। কারণ এই নিষ্পাপ বাচ্চা আর তার সোজাসাপটা বাবার একসাথে থাকার মুহূর্তগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। তারা কেউই বুঝতে পারছিল না যে তারা আর বেশি দিন একে অপরকে দেখতে পারবে না। 23শে ডিসেম্বর ইয়াংয়ের মৃত্যুদণ্ড কার্যকর করার দিন, আর সেই দিনটা ছিল ইচ্ছুর জন্মদিন। সেল নাম্বার 7-এ ইচ্ছুর জন্য কেক এনে সবাই মিলে তার জন্মদিন পালন করছিল, কিন্তু হতভাগা ইয়াং জানতেও পারল না যে এটাই মেয়ের সঙ্গে তার শেষ মুহূর্ত। আর ঠিক তখনই এক গার্ড এসে ইয়াংকে নিয়ে যায়, তবে এবার তাকে অন্য পথ দিয়ে নিয়ে যায়। এতে বেচারা ইয়াং বুঝে যায় সে হয়তো আর কখনোই তার নিষ্পাপ মেয়েকে দেখতে পাবে না। ইয়াং ছুটে এসে ইচ্ছুর দিকে এগিয়ে যায়, কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে থাকে, আমি খুন করিনি, প্লিজ আমাকে আমার মেয়ের থেকে আলাদা করো না, আমাকে বাঁচতে দাও। এই অসহায় বাচ্চাটার পৃথিবীতে আমি ছাড়া আর কেউই নেই। মেয়েটা তার বাবার এই অবস্থা দেখে অনেক ভেঙে পড়ে, আর বাবাকে একেবারেই নিজের কাছ থেকে দূরে যেতে দিতে চাইছিল না সে। এমন একটা করুণ হৃদয় বিদারক মুহূর্ত দেখে যে কারোরই চোখে পানি চলে আসবে। তো যাই হোক, এরপর আবারও কোর্টে সেই মেয়ে উকিলটাকে দেখানো হয়, আর তখনই পরিষ্কার হয়ে যায় সত্যিটা। এই উকিল আসলে অন্য কেউ নয়, সে হচ্ছে সেই ছোট্ট বাচ্চা মেয়ে ইচ্ছু। এত বছর পর সে বড় হয়ে নিজেই উকিল হয়েছে, আর তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আজ আবার কোর্টে এই কেসটা খুলেছে। বিচারক সব সাক্ষী আর প্রমাণ দেখে জানিয়ে দেন বাবা ইয়াং সম্পূর্ণ নির্দোষ ছিল, কিন্তু ততদিনে সেই সোজাসাপটা বাবাটাকে বহু বছর আগেই ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। তবুও ইচ্ছু তার মৃত বাবার হারানোর সম্মান আজ ফিরিয়ে দিতে পেরেছে, তাকে সব মিথ্যা অভিযোগ থেকে মুক্ত করতে পেরেছে। এরপর রায় শোনার পর ইচ্ছু জেলখানার গেটে গিয়ে দাঁড়ায়। সে জানে তার বাবা আর কখনোই এই দরজা দিয়ে বের হয়ে আসবে না, তাই সেখানে দাঁড়িয়ে চোখ ভেজা অবস্থায় সে কল্পনা করে তার বাবা যেন একটা বেলুনে চেপে তাকে নিয়ে সেই জেলখানা থেকে অনেক দূরে আকাশের উপরে মিলিয়ে যাচ্ছে। আজ সে তার বাবাকে সব মিথ্যা থেকে মুক্ত করেছে, হয়তো বাবা মৃত্যুর পরে এখন একটু শান্তি পাবে। আর এখানেই এই হৃদয় স্পর্শী গল্পটা শেষ হয়ে যায়। মুভিটা এক্সপ্লেন করতে গিয়ে কখন যে আমার নিজের চোখে পানি চলে এসেছে আমি একেবারেই বুঝতে পারিনি। আসলে কিছু মুভি আমাদের হৃদয়ে একেবারে গেঁথে থাকে। তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।